বড় মাফিয়া হইলো এসালম, তারপরে বড় মাফিয়া হইলো বসুন্ধরা আলম। যারা বড় বড় দুর্নীতি বা যারা মাফিয়া তাদেরকে সাথে সাথে মনে করেন যে শাস্তির আওতায় আনা। আর আমাদের বাংলাদেশে যারা নাকি রাষ্ট্রীয় সন্ত্রাস, যারা মাফিয়া, তাদেরকে মনে করেন যে আইনের আওতায় আনা যায় না। আপনি চায়না যান, সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, ভিয়েতনাম যান, জাপান যান, তাকে তো ওইখান থেকে অব্যাহতি দিবেই, পাশাপাশি তাকে আইনের আওতায় আইনে তাকে ফাঁসি দিবে, তাকে জেল জুলুম দিবে। এটাই হলো অন্যান্য দেশের বিধান। কিন্তু আমাদের দেশে যারা নাকি সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি করে এবং যারা মাফিয়া গোষ্ঠী, তাদেরকে মনে করেন যে বিচারের আওতায় আনা যায় না। কিন্তু তারা কিন্তু সংখ্যায় খুব একটা বেশি না। আমাদেরকে প্রথমেই টার্গেট করতে হবে, আপনারা যেটা বলতে চাচ্ছেন যে প্রথমেই টার্গেট করতে হবে যে বাংলাদেশে বড় বড় মাফিয়া কারা। বড় মাফিয়া হইলো এসালম, তারপরে বড় মাফিয়া হইলো বসুন্ধরা শাহ আলম। এখন এই এসালমের আর এই বসুন্ধরা শাহ আলমের হেলিকপ্টারের চাবি আমি যদি নিয়ে নিই, নিয়ে যদি আনবির সানবির এদেরকে ওই 3 মিনিটের মধ্যে ঝুলাই রাখি, তাহলে আপনারা তো আমার সাথে থাকতে হবে। এটা তো আমার জন্য কোনো ব্যাপার না। ওই থানা, পুলিশ, কোর্ট কাছারি, আপনার মনে করেন যে আর্মি, এইগুলি আমার বুঝেন না। এগুলি আমার 30 বছরের এক্সপিরিয়েন্স, 30 বছর আমি দেখছি। এদের কাছে বিচার দিয়ে কোনো বিচার হয় না, বরং এদের কাছে বিচার দিলে আপনার জীবনের নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতে হবে। এই যে শিবা বলতেছে যে তার যে সমস্যাটা, এটা সুন্দর কথা। তো তুমি আমার সাথে মির্জা ফখরুলের বাসায় চলো না, এখন চলো, আমি তোমাকে ওইখানে কথা বলাই দিই। তো তুমি যদি আসল জায়গায় না যাও, ওই সিটি কর্পোরেশন সালামেলাকে তুমি দেয়া করতে পারো। তার কি ক্ষমতা আছে? তোমাকে যেতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চাপ প্রয়োগ করতে হবে যে আমি শিবারই দাবি, আমার এই ভাই আব্দুল্লাহ আল মামুন সোয়েব ভাই, উনি, আমরা যে জাতীয় কনভেনশন ডাকতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবন, সেখানে বাংলাদেশের সকল দলকে আমরা ডাকি। সেখানে 1947 ফোরামের পক্ষে কথা বলুক, তুমি কথা বলো, উনি কথা বলুক। কিন্তু যখন আমি মিটিং কল করি, আমাকে লোকে বলে যে আপনি টেলিফোন করেন না তো, কেন আসবো? আমি বললাম যে ভাই, আমি তো টেলিফোন রিসিভ করে মোবাইল ছাড়িয়ে নাকি আমার জিন্দগি শেষ। আমি আবার ফোন করে দাও দেবো কখন? আমি যে মেসেজটা কষ্ট করে দেই, আপনাদেরকে যে লেখাটা পাঠাই, এটাই তো মনে করেন আপনারা পড়েন না। তো মুখে এক অন্তর আরেক, এর নাম হলো মুনাফেক। মুনাফেককে মহান স্রষ্টা ক্ষমা করেন। আমার মনে হয় আমরা একটা মুনাফেকের কারখানায় আমরা এখন বসবাস করতেছি। আমি মূলত ব্যক্তি সমস্যা থেকেই মূলত রাস্তায় নেমেছি। কারণ আমি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কিন্তু আমি অপেক্ষা করতেই থাকলাম, সে ছেলেটি আর এলো না। সেজন্য আমাকে কথায় না বড় হয়ে কাজে বড় হওয়ার জন্য রাস্তায় নেমে যেতে হলো আর কি। ব্যক্তিগত সমস্যা আহ আহ, আমি খুব বেশি অনুভব করছিলাম, যেটা আমার কাছে শুধু আমি ব্যক্তি কেন্দ্রিক নয়, পুরো শহরেরই মনে হয়েছিল। এই রাস্তায় দাঁড়িয়ে এই জনসাধারণের মতামত নেওয়ার জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, যেটা আমার পুরো এন্টায়ার লাইফে আমি করিনি। আমার ইউনিভার্সিটি, আমার স্কুল, আমার কলেজ, আপনারা যদি আমার ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন আমি কখনোই আমি পলিটিক্স এর সাথে ইনভলভ ছিলাম না। আমার সাথে কোনো একটা মন্ত্রী, কোনো এমপি, কোনো একটা চেয়ারম্যান, এলাকার কোনো একটা ওই মানে কারোর সাথে আমার ছবি পাবেন, এবং আপনারা নিজেরাও ভীষণ বড় বড় জায়গায় ছিলেন, আপনারা নিশ্চিতভাবে আমাকে কখনো দেখেননি, কারণ আমার আমার সেই জিনিসটা প্রয়োজন ছিল না। আই ওয়াজ হ্যাপি ইন মাই লাইফ। বাট আমি যখন দেখলাম কোথায় না বড় হয়ে কাজে বড় হবে কে, সে কই, সে কেন নেই, তখন আমাকে বাধ্য হয়ে এই রাস্তায় নামতে হয়েছে। আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার ঘাসে মারানো কার্পেটে আপনাদের পা পড়ুক। আমার এই কার্পেটে একসাথে বসে আমরা চাই যে একটা সুদূর প্রসারী পদক্ষেপ আমরা নেই। আমরা আসলে তরুণ, যারা ঢাকা বাজার সংগঠনকে নিয়ে কাজ করছি, আমরা খুবই তরুণ, কিন্তু আমরা মনে করি আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, আমাদের আছে এনার্জি।